নমস্কার, আমি আদর্শ। আজকের গল্প অরণ্যের লাল চোখ। শুরু হচ্ছে গল্প অরণ্যের লাল চোখ। আজ যে কথা লিখতে বসেছি তা লেখার সাহস আমার ছিল না, কিন্তু যদি নাই লিখি তাহলে হয়তো সত্যিটা চিরকাল মাটির নিচে চাপা পড়ে থাকবে। আর এই গল্প যদি একবারও তোমার চোখের সামনে ভেসে ওঠে, তুমি আর কখনো একা অন্ধকারে দাঁড়াতে পারবে না। এই গল্পের শুরু আজ থেকে প্রায় 150 বছর আগে, বাংলার প্রাচীন শালবনের গভীরে। এই বনকে তখন বলা হতো নির্বাসন অরণ্য, কারণ একবার যে এতে ঢুকতো সে আর ফিরত না। কেউ কেউ বলতো বনে বাঘ আছে, কেউ বলতো ডাকাতরা আছে, কিন্তু বয়স্করা বলতো বনে এক ছায়া মানব আছে, যার যার চোখ জ্বলে ওঠে অন্ধকারে, যে তাকালে মানুষের হৃৎপিণ্ড থেমে যায়। আমি এসব গল্প শুনে বড় হয়েছি, কিন্তু মনে করতাম পল্লীর গাথা মানুষের ভয় থেকে জন্ম নেয়া গল্প কথা। বন গবেষণার কাজে আমাকে 3 দিন থাকতে হয়েছিল পুরনো শালবন রেঞ্জ হাউসে। রেঞ্জার মধুসূদন আমাকে প্রথম দিনই বলেছিল, স্যার, সন্ধ্যার পর বনের ভিতর যাইবেন না। গাছের ফাঁকে কেউ থাকে, চোখ লাল হয়ে জ্বলে, মানুষ নয়, ছায়াও নয়, বুঝি কিস। তার হাসি ছিল, কিন্তু সেই হাসির নিচে একটা অদ্ভুত ভয়ের ছাপ লুকিয়েছিল। ভাবলাম গ্রামের লোকের কুসংস্কার, কিন্তু দ্বিতীয় দিনের রাতের প্রথম বিপদটা ঘটে। সেদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নেমে গিয়েছিল, বাতাসে অদ্ভুত ঠান্ডা। রেঞ্জ হাউসে জানলা দিয়ে দূরে অরণ্যটা যখন দেখছিলাম, তখন প্রথমবার লক্ষ্য করলাম একটা লম্বা ছায়া গাছের ফাঁকে নড়ছে। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু গাছের গায়ে আলো পড়ে না, অথচ সেই দাঁড়ানো চোখ দুটো অদ্ভুত লাল জল করছে, যেন অন্ধকারের ভিতর থেকে কেউ তাকিয়ে আছে সরাসরি আমার দিকে। আমি ভেবেছিলাম চশমার প্রতিফলন বা আলো ছায়া। নিজেকে বোঝালাম এ সবই ভুল দেখা। কিন্তু রাত ভরার পর ঘুরছে যখন 12:30, বাইরের আবার কোনো শব্দ হলো। শুকনো পাতার উপর মানুষের পায়ের শব্দ, থপ থপ থপ। ধীরে ধীরে ভারী পা ফেলে কেউ হেঁটে বেড়াচ্ছে। পুরো রেঞ্জ হাউস কেঁপে উঠছে যেন। আমি জানলার ফাঁক দিয়ে দেখতেই বুকটা ধক করে উঠল। গাছের ফাঁকে সেই একটা অবর, একই লম্বা শিরদাঁড়া, মাথা ঢাকা কাপড়, মুখে কোনো বৈশিষ্ট্য নেই, শুধু দুটি চোখ রক্তের মতো লাল, এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল অন্ধকার তাকে গিয়ে গিলে ফেলছে। আর সেই চোখের সামনে দাঁড়াতেই মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। আমি জানলা বন্ধ করে দিলাম, কিন্তু তারপরের কয়েক সেকেন্ডই জানলার ওপার থেকে হালকা একটা শ্বাসের শব্দ, যেন কেউ খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে আমার শরীরটা ভারী লাগছিল, মনে হচ্ছিল যেন রাতে কেউ আমার বুকের উপর চেপে বসেছিল। মধুসূদনকে বলতেই সে একটু চুপ করে রইল, তারপর বলল, স্যার, এই বনের ইতিহাস আপনি জানেন না। ব্রিটিশ আমলে এখানে নাকি একজন তান্ত্রিককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। নাম ছিল নীলচরণ। তাকে নাকি গ্রামবাসীরা বনে বেঁধে আগুনে পুড়িয়ে মেরেছিল, কারণ সে নাকি মৃত আত্মা ডেকে আনে। মরার আগে নীলচরণ শুধু একটাই কথা বলেছিল, এ বনে
আমি ফিরে আসব, রক্তে ঠেকে আনবো সে সব আমাকে কষ্ট দিয়েছে। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু রাতে আবার সেই একই ঘটনা, একই পায়ের শব্দ, একই শ্বাস, আর গাছের পাখি সেই দুটো লাল চোখ। যা ঘটল তৃতীয় রাতে তার কোনো যুক্তি দিয়ে বুঝিয়ে বলা সম্ভব নয়। সেদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বন অন্ধকার ডুবে গেল। রেঞ্চ হাউসে বাইরে এত কুয়াশা যে হাত বাড়ালেও আঙুল দেখা যাচ্ছে না। আমি টর্চ হাতে বাইরে বেরোলাম। শব্দটা আবার শুনলাম, ঠপ ঠপ ঠপ। কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমি ঘুরতেই টর্চের আলো সরাসরি গিয়ে পড়ল তার মুখে। না, মুখে নয়, মুখই ছিল না সেখানে, কেবল একটি কালো গভীর খোলা মুখ। আর সেই অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে আসছে দুটি জলজলে চোখ, রক্ত লাল চোখ। তার দেহ যেন সম্পূর্ণ ছায়া দিয়ে তৈরি, তার নিঃশ্বাস জমাট ঠান্ডা, আর তার গন্ধ মাটির নিচে চাপা দেয়া মৃতদেহের মতো। সে ধীরে ধীরে মাথা কাত করলো, আমাকে দেখছে। তার চোখের লাল আলো আমার শরীরের রক্তকে জমাট বাঁধিয়ে দিচ্ছিল। আমি পা নড়াতে চাইলাম, কিন্তু নড়ছে না পা। সে এগিয়ে এলো এক পা, আমার শ্বাস কেঁপে উঠল। আরো এক পা, আমার পায়ের নিচে মাটির জমাট বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই সে থেমে গেল। তার মাথার উপরের ডাল ভেঙে পড়ল। হঠাৎই সে অদৃশ্য হয়ে গেল, কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, যেন কখনোই ছিল না। ভয়ে আমি রেঞ্চ হাউসে ফিরে দৌড়ালাম। পরের দিন সকালে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু এবার আসল ভয়টা আমার নিজের ভিতরে শুরু হয়েছে। গত দুদিন ধরে রাতে ঘুমোতে গেলেই দেখি সেই একই লাল চোখ জানলার বাইরে দাঁড়িয়ে থাকে। কখনো কখনো মনে হয় দরজার সামনে কেউ শ্বাস নিচ্ছে। কালো রাতে তো দেখলাম, কাল রাতেও তো দেখলাম জানলার কাছের দুটি লাল চোখ, যেন চোখের প্রতিফলন। সকালে উঠে মোবাইলে গ্যালারি খুলতে গিয়ে দেখি একটি ছবি নিজের থেকেই তোলা রয়েছে। অন্ধকার মধ্যে দুটি লাল চোখ ঠিক আমার বিছানার সামনে দাঁড়িয়ে। আমি শিউরে উঠেছি। কেউ কি আমার ঘরে ঢুকেছিল, নাকি সে বলেছিল বোনের তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, মৃত্যুর আগে শপথ করেছিল ফিরে আসবে। হয়তো সে কখনো কাউকে খুঁজছে, হয়তো সে কখনো রক্তের খোঁজে আছে, হয়তো সে লেখা শেষ করার আগেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে। থপ থপ থপ। যদি আমার আর কোনো খবর না পাওয়া যায়, তবে জেনে রেখো নির্বাসন অরণ্য সেই ছায়া আমাকে খুঁজে পেয়েছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আরো গল্প ভালো শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।